নিচে টাইমার আছে। ঠিক আছে, তাই তো? 1 সেকেন্ড 2 সেকেন্ড হচ্ছে দেখো নিচে। শুরু করছি আমরা এই দ্বাদশ শ্রেণীর কবিতাগুলির মধ্যে প্রথম যে কবিতাটি আমাদের পাঠ্য আছে সেটি হলো কবিগুরু রবীন্দ্রনাথের রূপনারায়ণের কুলে। দ্বাদশ শ্রেণীতেও একাদশ শ্রেণীর মতোই কবিতা, গদ্য, নাটক রয়েছে। পাশাপাশি আমার বাংলা বলে একখানি গ্রন্থ আছে, সেখান থেকে নির্বাচিত 5টি প্রবন্ধ আছে এবং অতিরিক্ত রয়েছে একটি প্রবন্ধ রচনা। 4টি প্রবন্ধ আছে, সেই 4টি প্রবন্ধের একটি প্রবন্ধ আমাদের লিখতে হবে। যাই হোক, আজকে প্রথম যে পাঠ, সেই পাঠে আমরা রবীন্দ্রনাথের রূপনারায়ণের কুলে কবিতাটি আলোচনা করব। কবিগুরু রবীন্দ্রনাথ সম্বন্ধে আমরা কম বেশি সকলেই অবগত। তার সৃষ্টি বৈচিত্র্য, অর্থাৎ কাব্য জগতের এমন কোনো দিগন্ত নেই যেখানে তার স্বচ্ছন্দ পদচারণা লক্ষ্য করা যায় না। অর্থাৎ সব বিষয়ে তিনি ছিলেন সিদ্ধহস্ত। যাই হোক, তার যে কাব্য কবিতার বিপুল সম্ভার, সেই কাব্য কবিতাকে কতগুলি পর্বে ভাগ করা যায় তা তার জীবনের শেষ পর্বের লেখা একখানি কাব্যগ্রন্থ, যার নাম হলো শেষ লেখা। 1941 খ্রিস্টাব্দে এই কাব্যগ্রন্থখানি প্রকাশিত হয়েছিল। সেই শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা হল রূপনারায়ণের কুলে। এবারে আমাদের জানতে হবে যে রবীন্দ্রনাথ জীবনের প্রান্তলগ্নে পৌঁছে তার যে চিন্তা ভাবনা, তার মধ্যে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের কথা শেষ জীবনের কাব্যগ্রন্থগুলিতে তিনি লিপিবদ্ধ করেছেন বা তার প্রকাশ ঘটিয়েছেন। এবার প্রাসঙ্গিকভাবে আমাদের একটি কথা মনে আসে যে রূপনারায়ণ আসলে কি। আমাদের এই বঙ্গদেশের একটি পরিচিত নদী হচ্ছে রূপনারায়ণ। অনেকে বলে থাকেন যে রূপনারায়ণ নদীকেই তিনি রূপনারায়ণ বলে অভিহিত করেছেন, কিন্তু মনে হয় আসলে তা নয়। আসলে রূপনারায়ণ বলতে কবিগুরু রবীন্দ্রনাথ এই রূপময় প্রকৃতিকে, এই বৈচিত্র্যময় বঙ্গ প্রকৃতিকেই বুঝিয়েছেন এবং সেই রূপময় প্রকৃতিতে তার নতুন করে জাগরণ ঘটেছে। এই জাগরণ অত্যন্ত গভীর ব্যঞ্জনাপূর্ণ একটি কথা। ঘুম, স্বপ্ন, আধার ও কুহেলিকাময় জগতের আচ্ছন্নতা ভেঙে রূপ সৌন্দর্যের আলোকে উদ্ভাসিত পৃথিবীর প্রবাহে তিনি যেন চোখ মেলে তাকিয়েছেন। অর্থাৎ এই রূপময় বঙ্গ প্রকৃতির যে বৈচিত্র্য, কবিকে ভীষণভাবে
তৃপ্ত করেছে, তার নয়ন যুগল যেন সার্থক হয়েছে বঙ্গ প্রকৃতির এই রূপ বৈচিত্র্য প্রত্যক্ষ করে। এবারে আসি কবিতাটি পাঠের দিকে। আমরা যদি কবিতাটি পাঠ করি তাহলে দেখব যে কবিগুরু রবীন্দ্রনাথের যে আত্মোপলব্ধি, সেই আত্মোপলব্ধির বিকাশ এই পর্বে আমরা বিশেষভাবে লক্ষ্য করি। আমরা জানি যে রবীন্দ্রনাথ হচ্ছেন একজন কল্পনাচারী কবি, অর্থাৎ তার কাব্য কবিতার মধ্যে সুদূরের প্রতি আহ্বান এবং রোম্যান্টিকতার আবেশ বিশেষভাবে লক্ষ্য করা যায়। তার বিভিন্ন কাব্যগ্রন্থে যার বহিঃপ্রকাশ ঘটেছে, তিনি যেন মুক্ত বিহঙ্গের মতো, অর্থাৎ পাখির মতো ডানা মেলে আকাশে উঠতে চেয়েছেন। সেই কল্পনাচারিতা তার কাব্য কবিতার মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা গেছে বা ধরা পড়ে। কিন্তু তিনি বিভিন্ন সময়ে ইউরোপে গিয়েছেন, এক সময় লিখছেন ইউরোপ প্রবাসীর পত্র, এক সময় রাশিয়ায় গিয়েছেন, সেখানকার বাস্তব জীবন সম্পর্কে সচেতন হয়ে তিনি লিখছেন রাশিয়ার চিঠি, জাপান যাত্রীর ডায়েরি। এইরকম বিভিন্ন দেশ বিদেশ পরিভ্রমণের মধ্য দিয়ে তার সেই রোম্যান্টিক মানসিকতা, কল্পনাচারী মানসিকতা অনেকটা যেন বাস্তবমুখী হয়ে উঠেছে। যাই হোক, তিনি জীবনের প্রান্তদেশে পৌঁছে, জীবনের সায়াহ্ন লগ্নে অর্থাৎ শেষ লগ্নে পৌঁছে জীবন এবং জগৎ সম্বন্ধে তার যে উপলব্ধি, সেই উপলব্ধিকে ফুটিয়ে তুলেছেন রূপ নারায়ণের কুলে কবিতায়। এই কবিতার প্রথম চরণেই তিনি উল্লেখ করেছেন, দেখো, রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। তাহলে এতকাল এই জগৎ ও জীবনকে তিনি যেভাবে প্রত্যক্ষ করেছেন, তিনি যেভাবে দেখে এসেছেন, এবার তার উপলব্ধিগত পরিবর্তন সম্ভব হয়েছে। অর্থাৎ চিন্তা ভাবনা ধ্যান ধারণায় তার অনেকটা পরিবর্তন এসেছে। বলছেন রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম, অর্থাৎ এই রূপময় বঙ্গ প্রকৃতিতে কবির আত্মজাগরণ ঘটেছে। নতুন করে তিনি জগৎ ও জীবনকে উপলব্ধি করেছেন। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ এক সময় তিনি ভেবেছেন জগৎ হচ্ছে স্বপ্নময়, কল্পনাময়। অর্থাৎ আমরা যে বললাম যে রবীন্দ্রনাথের প্রথম দিকের যে কাব্যগ্রন্থগুলি, সেখানে তার একটা কল্পনা বিলাসী মন আমরা লক্ষ্য করব। বিশেষ করে ওই বাস্তব থেকে বহু দূরে সেই কল্পনার জগৎ, সেই রোম্যান্টিক জগতে তিনি যেন সর্বদা বিচরণ করেছেন। কিন্তু পরবর্তীতে তার উপলব্ধিগত পরিবর্তন এসেছে। তাই বলছেন যে এই রূপময় প্রকৃতিতে জাগ্রত হয়ে তিনি বুঝতে পারলেন এই জগৎ স্বপ্ন নয়। এই জগৎ হচ্ছে গদ্যময়। গদ্যের কঠোর কঠিন আঘাত প্রতিনিয়ত মানুষকে আহত করে, প্রতিনিয়ত মানুষকে বাস্তবের সম্মুখীন হতে হয়। শুধু কল্পনার কল্প পক্ষে ভর করে দিগন্তে ভেসে বেড়ানো সম্ভব নয়। আমরা মানুষ বাস্তব জগৎকে উপেক্ষা করতে পারি না। সেই উপলব্ধি
রবীন্দ্রনাথের এই শেষ জীবনের এসে জন্মেছে, তাই তিনি বলছেন জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। তাহলে এক সময় তিনি মনে করেছিলেন এ জগৎ স্বপ্নের, এ জগৎ কল্পনার, এ জগৎ ভাবনার, বিলাসিতার, কিন্তু আজকে দেখছেন যে না, এ জগৎ বাস্তব, বাস্তবের কঠোর কঠিন কষাঘাত প্রতিনিয়ত মানুষের জীবনকে দ্বিধাগ্রস্ত করে তোলে, মানুষের জীবনকে জর্জরিত করে তোলে। তাই জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। নিজেকে, নিজের রূপকে, নিজের স্বরূপ সন্ধানে তিনি প্রবৃত্ত হয়েছে। আঘাত, প্রত্যাঘাত, পারস্পরিক প্রতিযোগিতা মধ্য দিয়ে মানুষকে জীবন পথে অগ্রসর হতে হয়। জীবন পথে আমরা যখন অগ্রসর হই, এগিয়ে যাই প্রতিযোগিতার মধ্য দিয়ে, সেই সময় পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে থেকে আঘাত প্রত্যাঘাতের সম্মুখীন আমাদের সকলকে হতে হয়। তাই বলছেন জীবনে চলার পথ কুসুম বেছানো নয়, অর্থাৎ ফুল বা পুষ্প বেছানো নয়, কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকা আকীর্ণ। অর্থাৎ জীবনে চলার পথে আঘাত আসে, বাধা আসে, প্রতিবন্ধকতা আসে, তাকে অগ্রাহ্য করেই এগিয়ে যেতে হয়। এই উপলব্ধি কিন্তু রবীন্দ্রনাথেরও জীবনে ঘটেছে। তাই বলছেন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। আমার যে রূপ, আত্মস্বরূপ, সেই স্বরূপ সন্ধানে তিনি প্রবৃত্ত হয়ে দেখলেন যে আঘাত প্রত্যাঘাত, পারস্পরিক প্রতিযোগিতা, হিংসা, দেশ, তার মধ্য দিয়ে এই জীবন পথ অত্যন্ত সংকুচিত হয়ে আসে এবং সেই পথ ধরেই আমাদের এগিয়ে যেতে হয় এবং তাই শেষ পর্যন্ত সাফল্য আমরা লাভে সমর্থ হই। তাহলে সেই জীবন পথ অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠোর। সেই কঠোর কঠিন জীবন পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে এবং তিনিও এগিয়ে গিয়েছেন এবং তিনিও এই সত্য অনুধাবন করেছেন, উপলব্ধি করেছেন। তাই বলছেন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। পারস্পরিক আঘাত প্রত্যাঘাত, সংঘর্ষ, প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা, এর মধ্য দিয়ে এগিয়ে যাওয়াকেই বলছেন যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। পূর্ববর্তী সময় কিন্তু তাকে এত কঠিন কঠোর বাস্তবের সম্মুখীন হতে হয়নি। আজকে জীবনের সায়ান্ন লগ্নে এসে তিনি তার এই উপলব্ধিটা জন্মেছে। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে। বলছে এতদিন আমি যেন নিজেকে চিনতে পারিনি, নিজের স্বরূপ, স্বরূপ মানে নিজের রূপ অনুসন্ধানে এতদিন তিনি সচেষ্ট হননি। আজ সেই স্বরূপ সন্ধানে তিনি সচেষ্ট হয়েছেন। সচেষ্ট হয়ে তিনি নিজের আত্মরূপ বা স্বরূপ প্রত্যক্ষ করেছেন, চিনতে পেরেছেন নিজেকে। কিভাবে? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। মানুষ যদি বাস্তবতার সম্মুখীন না হয়, আঘাত প্রত্যাঘাতের সম্মুখীন না হয়, তাহলে সত্যিকারের উপলব্ধি জন্মায় না। মানুষ পূর্ণতার পথে অগ্রসর হতে পারে না। যারা শুধুমাত্র
রূপোর চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে তারা কিন্তু পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে না। জীবনে পরিপূর্ণতা লাভের জন্য আঘাত প্রত্যাঘাত, প্রাপ্তি অপ্রাপ্তি, সুখ দুঃখ সব কিছুরই সমাহার প্রয়োজন। তাই রবীন্দ্রনাথ বলছেন যে তার মতো একজন মানুষ বিত্তবান জমিদার বংশের সন্তান হওয়া সত্ত্বেও আজকে জীবনের সায়ান্ন লগ্ন এসে শেষ প্রান্তে পৌঁছে তার অভিজ্ঞতা জন্মেছে যে আমি আত্মরূপ প্রত্যক্ষ করেছি, উপলব্ধি করতে সমর্থ হলাম। কিসের মধ্য দিয়ে? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। আঘাত বাস্তবতার সম্মুখীন হতে গেলে, জীবন পথে চলতে গেলে মানুষকে অনেক সময় আহত হতে হয়, আঘাত আসে। এবং আগেই বলেছি যে বাস্তব জীবন যে কণ্টকাবৃত, সেই জীবন পথে অগ্রসর হতে হয়। গদ্যের কঠোর কঠিন আঘাত প্রতি মুহূর্তে মানুষের জীবনে এসে হানে, মানুষের জীবনে এসে পড়ে। সেই আঘাত প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করেই এগিয়ে গেলে জীবনের পরিপূর্ণতা আসে। সেই উপলব্ধি কবিগুরু রবীন্দ্রনাথের জন্মেছে। তাই তিনি বলছেন, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে। তাহলে যতদিন তিনি বাস্তবতার সম্মুখীন হননি, যতদিন তিনি কল্পপক্ষে বিচরণ করেছেন, যতদিন তিনি কল্পনা বিলাসী ছিলেন, যতদিন তিনি বাস্তব জগৎ ছেড়ে সেই সুদূরের আহ্বান শুনেছেন, ততদিন তার জীবনে পূর্ণতা আসেনি বলে তারও মনে হয়েছে। তাই বলছেন, আজকে আমি নিজেকে চিনতে পারলাম। কিভাবে? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। বাস্তবের সম্মুখীন না হলে আমি নিজেকে চিনতে পারতাম না। আমার নিজের যে স্বরূপ সন্ধানে আমি সচেষ্ট হয়েছি, আমার সেই প্রচেষ্টা ব্যর্থই থেকে যেত। কিন্তু জীবনের শেষ লগ্নে এসে তার সেই উপলব্ধিও জন্মেছে। তিনি একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে সমর্থ হয়েছেন। অভিজ্ঞতায় যেন পূর্ণতা ঘটেছে তার। আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। যা বাস্তব তাই কঠিন, তাই সত্য। বাস্তবকে আমরা অগ্রাহ্য করতে পারি না, এবং বাস্তব বা সত্য মানুষকে কখনো ঠকায় না, প্রবঞ্চনা করে না। অনেক সময় কল্পনা বিলাসীরা অনেক রঙিন কাঁচের মধ্য দিয়ে, রঙিন চশমা দিয়ে, কল্পনার দৃষ্টি দিয়ে এই জগৎটা প্রত্যক্ষ করেন, জীবনটাকে প্রত্যক্ষ করেন। তারা যখন বাস্তবের সম্মুখীন হন তখন তাদের মোহভঙ্গ ঘটে। কবিতায় বলছেন যে জীবনের একেবারে শেষ লগ্নে এসে, উপান্তে এসে তিনি প্রত্যক্ষ করলেন যে নিজের রূপ তিনি, নিজের সত্য তিনি সন্ধানে সমর্থ হলেন, নিজেকে চিনতে পারলেন। তাই বললেন, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। তিনি কঠিনকেই ভালোবাসলেন, কারণ সত্য অত্যন্ত কঠিন। আর এই কঠিন মানুষকে কখনো প্রবঞ্চনা করে না, ঠকায় না। অর্থাৎ সে যেভাবে প্রথম দেখা দেয়, পরিণতিতেও সেই একই রূপ তার থাকে।
সেই রূপের কোনো পরিবর্তন আসে না। তাই মানুষকে ঠকানোর কোনো প্রবণতা কঠিনের নেই। কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। কঠিনকে কেন ভালোবাসলেন তিনি? যা বাস্তব তাই সত্য, তাই কঠিন, তা কখনো মানুষকে ঠকায় না, প্রবঞ্চনা করে না, জীবন পথে বিভ্রান্তি সৃষ্টি করে না, বিপদগামী করে তোলে না মানুষকে। সেই কারণেই তিনি কঠিনকে ভালোবেসেছেন, সত্যকে ভালোবেসেছেন, সত্যকে অবলম্বন করে জীবন পথে চলেছেন। তার জীবনের চলার পথের পাথেয় হয়ে উঠেছে সত্য এবং কঠিন ও বাস্তব। সে কখনো করে না বঞ্চনা, মৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। তাহলে আজকে জীবনের একেবারে প্রান্ত লগ্নে পৌঁছে তার উপলব্ধিগত যে পরিবর্তন, সেটা আমরা বিশেষভাবে লক্ষ্য করলাম। এক সময় তার মনে হয়েছিল যুব জীবন সুখময়, জীবন হচ্ছে বিলাসিতার, সেখানে দুঃখ বাস্তবতার খুব বেশি প্রভাব লক্ষ্য করা যায় না। কিন্তু আজকে জীবনের প্রান্ত দেশে পৌঁছে তিনি উপলব্ধি করছেন এই জীবনটা হচ্ছে দুঃখের তপস্যাভূমি, তপস্যা ক্ষেত্র। অর্থাৎ সুখ দুঃখ মিলে জীবন, এবং সেখানে সুখের তুলনায় দুঃখের পাল্লাই তার কাছে অধিক বলে মনে হয়েছে শেষ লগ্নে পৌঁছে। কিন্তু এমন একটা সময় ছিল যেখানে যে সময় তার মনে হয়েছিল জীবনটা সুখেরই, বিলাসিতার, কিন্তু আজকে তার ভাবনাগত, তার উপলব্ধিগত পরিবর্তন ঘটল। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শেষ করে দিতে। তাহলে সত্য উপলব্ধি হচ্ছে জীবনের লক্ষ্য। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, অর্থাৎ জীবনের এই যে ক্ষেত্র, জীবনের যা কিছু দুঃখ, জীবনের যা কিছু সুখ, সব কিছুই এই জীবদ্দশাতেই মানুষ লাভ করে থাকে। মৃত্যুর মধ্য দিয়ে তিনি যেন সকল দেনা শোধ করে দিতে চেয়েছেন। তার অর্থ এই নয় যে মৃত্যুর পরে তিনি এই জীবনের জগতের সমস্ত দেনা তিনি পরিশোধ করবেন, তা নয়। এই জীবদ্দশাতেই তাকে করতে হবে। এই রূপময় বঙ্গ প্রকৃতিতে নতুনভাবে জাগ্রত হয়ে, রূপময় বঙ্গ প্রকৃতির স্বরূপ সন্ধানে তিনি যেমন সচেষ্ট হয়েছেন, তেমনিভাবে তার এই উপলব্ধিগত পরিবর্তন হয়েছে। তার মনে হয়েছে এই জীবন, এই জগৎ, এর মধ্য দিয়েই মানুষের চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, দুঃখ সুখ, এই সব কিছু নিয়েই জীবনের পরিপূর্ণতা, এবং এর মধ্য দিয়েই জীবনের সব কিছু দেনা পাওনা সব কিছু পরিশোধ করতে হবে। মৃত্যুর পরে আর পরিশোধের কোনো উপায় থাকে না। তাই বলছে সত্যের যে দারুণ মূল্য, সেই দারুণ মূল্য লাভ করতে হবে মৃত্যুতে সকল দেনা পরিশোধ করে দিতে। তাহলে কবিতাটি পাঠ করলে আমরা যে মূল বিষয়টা উপলব্ধি করতে পারলাম, বুঝতে পারলাম যে তিনি এই বঙ্গ প্রকৃতিতে নতুন করে যেন জাগ্রত হয়েছেন, চেতনার জগতে উদ্ভাসিত আলোকে তিনি সব কিছু প্রত্যক্ষ করেছেন, এবং সেখানে তার পূর্বের যে ধারণা, সেই ধারণার সঙ্গে বর্তমান ধারণার আমূল পরিবর্তন
তিনি নিজেও উপলব্ধি করেছেন। কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা। প্রায় বছরই এখান থেকে প্রশ্ন আসে, বড় প্রশ্ন 5 নম্বরের, ছোট প্রশ্ন 1 নম্বরের, MCQও থাকে। বড় প্রশ্ন এখান থেকে প্রায়ই 2 লাইন তুলে থাকে, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। প্রশ্ন থাকে রূপনারায়ণ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, এবং সেখানে জাগ্রত হয়ে কবি কি প্রত্যক্ষ করেছেন, কি দেখেছেন। একটা বড় প্রশ্ন হতে পারে যে রূপনারায়ণ বলতে তিনি কি বুঝেছেন, 1+4 হতে পারে, এবং সেখানে জাগ্রত হয়ে তিনি যা প্রত্যক্ষ করেছেন তা নিজের ভাষায় বিবৃত করো। আবার প্রশ্ন থাকে, বড় প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, এবং রক্তের অক্ষরে কবি কিভাবে আত্মস্বরূপের অর্থাৎ নিজের রূপের সন্ধান করেছেন তা নিজের ভাষায় বিবৃত করো। আবার প্রশ্ন হয়, মৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। কবির কাছে এই জীবন দুঃখের তপস্যা ক্ষেত্র বলে মনে হয়েছে কেন, অর্থাৎ তার এরূপ উপলব্ধির কারণ কি। বড় প্রশ্ন এরকম থাকে, আবার ছোট প্রশ্ন থাকতে পারে। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। রূপনারায়ণের কূলে জেগে উঠে কবি কি জানতে পারলেন? উত্তর হলো, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। আপনার রূপ, কবি কিভাবে আপনার রূপের সন্ধান করলেন? বলতে হবে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে। কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন, নিজের স্বরূপ সন্ধান করলেন? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। কঠিনেরে ভালোবাসিলাম। কঠিনকে ভালোবাসার কারণ কি? কঠিনকে ভালোবাসার কারণ হলো সে কখনো করে না বঞ্চনা, অর্থাৎ কঠিন কাউকে কোনোভাবেই ঠকায় না, বঞ্চনা করে না। সেই কারণেই কবি বলছেন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। সত্যের দারুণ মূল্য কিভাবে তিনি লাভ করেছেন? বাস্তবকে, সত্যকে জীবন পথে অবলম্বন করে, অর্থাৎ চলার পথে সত্যকেই তিনি প্রতিষ্ঠা দিয়েছেন, সত্যকেই তিনি অবলম্বন করতে চেয়েছেন। কবিতা পাঠের জন্য তোমাদের সকলকেই 12-এর বই সংগ্রহ করতে হবে। তা স্কুল থেকেই দেওয়া হবে। তার আগে পর্যন্ত তোমরা বন্ধু বান্ধবের কাছ থেকে একটা অন্তত টেক্সট বই সংগ্রহ করবে, এবং সংগ্রহ করার পর সেই বিষয়টা, কবিতা, গদ্য, নাটকগুলি বাড়িতে একটু পড়তে হবে, এবং
এই ভিডিওটির প্রতি দৃষ্টি দিয়ে এর সঙ্গে মিলিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আজ এ পর্যন্তই। পরের দিনের আমাদের আলোচ্য বিষয় হবে একটি গল্প।